দেখছিলাম যে ফাইনাইট স্টেট মেশিন আমরা স্পেসিফিকলি যে মোর টাইপ মেশিন পড়তেছিলাম সেই মোর টাইপ মেশিনের স্ট্রাকচার কিছুটা এরকম হয়, তাই না? মাঝখানে হচ্ছে আমাদের মেমোরি এলিমেন্ট বা ফ্লিপ ফ্লপ থাকে, তার রাইট সাইডে একটা কম্বিনেশনাল সার্কিট থাকে আর লেফট সাইডে একটা কম্বিনেশনাল সার্কিট থাকে। রাইট সাইডের কম্বিনেশনাল সার্কিটটা কি করে, যে ফ্লিপ ফ্লপের আউটপুটে যে প্রেজেন্ট স্টেট আছে তার উপর ডিপেন্ড করে সে আউটপুটকে ডিফাইন করে। এবং ফার্স্ট কম্বিনেশনাল সার্কিটটা কি করে, এখানে প্রেজেন্ট স্টেট আসে এবং ইনপুট আসে, এই দুটোর উপর ডিপেন্ড করে সে নেক্সট স্টেট ডিফাইন করে। এই কোর স্ট্রাকচারটাকে ধরে আমরা হচ্ছে এফএসএম ডিজাইন করা স্টার্ট করছিলাম এবং এটা ছিল আমাদের মুভ টাইপ মেশিন। তো আমরা কিছু এক্সাম্পল দেখছিলাম, যেমন আমাদের প্রথম প্রবলেম স্টেটমেন্টে ছিল যে আমাদের একটা সিকোয়েন্সের মধ্যে যখন পরপর দুইটা ওয়ান আসবে তখন আমাকে সেটাকে ডিটেক্ট করতে হবে। এবং সেটার জন্য একটা আমরা ডেমনস্ট্রেশন হিসেবে এই টেবিলটা দেখছিলাম যে এখানে যখন টানা দুইবার ওয়ান আসে তখন আমার আউটপুট হিসেবে আমার ওয়ান চলে আসে। ওকে, এটা ছিল। তো এই লজিকটাকে ইউজ করে আমরা হচ্ছে এখানে স্টেট ডায়াগ্রাম ড্র করছিলাম। স্টেট ডায়াগ্রামটা ড্র করার পরে আমরা যেটা করছিলাম, স্টেট ডায়াগ্রাম থেকে আমরা স্টেট টেবিল নিয়ে আসছিলাম। তারপরে স্টেট টেবিল থেকে আমরা স্টেট অ্যাসাইন টেবিল রিপ্রেজেন্ট করছিলাম, যেখানে আমরা প্রত্যেকটা স্টেটকে একটা ইউনিক বাইনারি নাম্বার অ্যাসাইন করছি। তারপরে যখন আমাদের এখানে বাইনারি নাম্বারগুলো অ্যাসাইন করা হয়ে গেছে, আমরা হচ্ছে যেই দুইটা কম্বিনেশনাল সার্কিট আমাদের বেসিক্যালি লাগবে, আমাদের দুইটা কি কি ছিল, যে আমাদের মেইনলি ছিল এখানে আমাদের যে মেমোরি ব্লক, যেহেতু আমাদের এখানে এক একটা স্টেটকে রিপ্রেজেন্ট করতে 2 বিট বাইনারি লাগতেছে, তাহলে আমরা ডিটারমাইন করছিলাম যে আমার অ্যাটলিস্ট দুইটা ফ্লিপ ফ্লপ লাগবে। এবং এই ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে আমরা ডি ফ্লিপ ফ্লপ দিয়ে ফার্স্টে আমরা শিখছিলাম। তো ডি ফ্লিপ ফ্লপের সুবিধা কি, যে এখানে এটা যদি প্রেজেন্ট স্টেট হয় এটাকে আমরা নেক্সট স্টেট হিসেবে বলতে পারি, কারণ কি ক্লক সাইকেল পাওয়ার সাথে সাথেই এই নেক্সট স্টেটটা প্রেজেন্ট স্টেটে চলে যাবে। ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমাকে কোনো কিছু চিন্তা করতে হয়নি। তো তাহলে এটা আমাদের ছিল হচ্ছে স্মল ওয়াই টু, এটা ছিল স্মল ওয়াই ওয়ান, অথবা আমাদের এখানে যদি নোটেশনটা দেখি, হ্যাঁ, স্মল ওয়াই টু স্মল ওয়াই ওয়ান, এই দুটো হচ্ছে আমাদের প্রেজেন্ট স্টেট। নেক্সট স্টেট কি হবে, এখানে ক্যাপিটাল ওয়াই টু ক্যাপিটাল ওয়াই ওয়ান, এটার জন্য আপনার এখানে ডাটা দেওয়া আছে। এবং এখানে আমাদের আউটপুট আসবে জেড এবং আমাদের ইনপুট হচ্ছে ডাব্লিউ। তো আমরা যে ড্রয়িংটা করছিলাম, যে এই যে আমার প্রেজেন্ট স্টেট আসতেছে সেটা একটা কম্বিনেশনাল সার্কিট দিয়ে পাস হয়ে আউটপুটে যাবে, এবং আমাদের ইনপুট প্লাস আমার দুইটা যে প্রেজেন্ট স্টেট আছে ওয়াই টু ওয়াই ওয়ান, এই তিনটাকে মিলে আমার আসবে হচ্ছে নেক্সট স্টেট। তো যদি এই ডায়াগ্রামটা আমরা মাথায় রাখি তাহলে আমরা জানি যে এই কম্বিনেশনাল ব্লক বানানোর জন্য আমাদের ট্রুথ টেবিলটা হবে ওয়াই ওয়ান ওয়াই টু আর হচ্ছে জেড। এইটাকে কে ম্যাপ করলে আমরা এখানে একটা জেড এর জন্য একটা এক্সপ্রেশন পাবো। জেড এর জন্য এক্সপ্রেশন বলতে মানে বেসিক্যালি এই কম্বিনেশনাল লজিকের জন্য একটা এক্সপ্রেশন আমরা পাবো। ওকে, সিমিলার ওয়েতে এখানে আমাদের আসলে আউটপুট যেহেতু দুইটা আছে, আমাকে দুইটা ট্রুথ টেবিল করতে হবে। প্রত্যেকটা ট্রুথ টেবিলে ইনপুট কিন্তু ওয়াই টু ওয়াই ওয়ান আর ডাব্লিউ। তাহলে আমার একটা ট্রুথ টেবিল হবে ওয়াই টু ওয়াই ওয়ান ডাব্লিউ, আর এখানে লেটস সে ওয়াই ওয়ান পাইলাম। আর একটা ট্রুথ টেবিল হবে ওয়াই টু ওয়াই ওয়ান ডাব্লিউ এবং এখানে ক্যাপিটাল ওয়াই টু। এই তিনটা ট্রুথ টেবিল সলভ করার পরে আমরা যেটা দেখছি, এখানে কেএমএফ ইউজ করার পরে ওয়াই ওয়ান এর একটা এক্সপ্রেশন পাইছি, ওয়াই টু এর একটা এক্সপ্রেশন পাইছি। হ্যাঁ, যেটা বলতেছিলাম, এখানে ওয়াই ওয়ান এর এক্সপ্রেশন পাইছি, আমরা ওয়াই টু এর এক্সপ্রেশন পাইছি আর জেড এর এক্সপ্রেশন পাইছি। তারপরে এই তিনটাকে ইউজ করে আমরা আমাদের সার্কিটটা বিল্ড করতে পারছি ফাইনালি। ওকে, এটা ছিল আমাদের ফার্স্ট এক্সাম্পল, এবং এই ফার্স্ট এক্সাম্পলের পরে আমরা এই স্টেপগুলোকে একটা টেবিলের মধ্যে দেখাইছিলাম যে আমাদের কি কি করতে হবে। ওকে, সেকেন্ড এক্সাম্পল যেটা আমরা দেখছিলাম, সেখানে আমাদের একটা মডিউলো 8 কাউন্টার ডিজাইন করতে বলা হয়েছিল, এবং এই কাউন্টারের ক্ষেত্রে শর্ত ছিল যখন ডাব্লিউ ইকুয়ালস টু 0 হবে তখন আমাদের কোনো কাউন্টিং হবে না, নো কাউন্টিং। যখন ডাব্লিউ ইকুয়ালস টু 1 হবে তখন আমার কাউন্টিং হবে।
এবং এই কাউন্টিংটা কত পর্যন্ত যাবে, যেহেতু মডিউলো 8 তার মানে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট হবে। সেই জিনিসটার জন্য আমরা এই যে স্টেট ডায়াগ্রামটা আমরা হচ্ছে ড্র করছিলাম। যখন এই স্টেট ডায়াগ্রাম ড্র করা হয়ে গেছে, এখান থেকে আমরা যেটা করছি, আমরা স্টেট টেবিল আমরা ড্র করছি। যেহেতু এখানে 8টা স্টেট আছে, 8টা স্টেটের জন্য এখানে আমরা প্রেজেন্ট স্টেট 8টা লিখছি, এবং ডিপেন্ডিং অন আওয়ার ইনপুট এখানে আমাদের নেক্সট স্টেট গুলো কি হইতে পারে সেটা আমরা এখানে লিখছি, এবং তার সাথে সাথে আমরা আউটপুট গুলো ডিফাইন করে দিছি। ওকে, তো এটা কাজ হয়ে গেল। তারপর একটা সিম্পল, যে আমরা এখানে প্রত্যেকটা স্টেটকে একটা নাম্বার অ্যাসাইন করব। যেহেতু ইন টোটাল 8টা স্টেট আছে, তাহলে অ্যাটলিস্ট আমাকে কত লাগবে, 3 বিট লাগবে। তাহলে 3 বিট দিয়ে আমরা এখানে সবগুলো ডাটা ফিল আপ করে ফেলছি। ফিল আপ করার পরে আমাকে মাথার মধ্যে যে ড্রয়িংটা রাখতে হবে, যে আমার তো এখানে স্টেট গুলোকে রিপ্রেজেন্ট করার জন্য, এই যে প্রেজেন্ট স্টেট এবং নেক্সট স্টেট, এটাকে রিপ্রেজেন্ট করার জন্য তো আমাকে ফ্লিপ ফ্লপ লাগবে, তাই না? যেমন আমরা এই ক্ষেত্রে ডি ফ্লিপ ফ্লপ ইউজ করবো। তো এখানে কয়টা লাগবে, এখানে কিন্তু 3টা লাগবে। এখানে 3টা ডি ফ্লিপ ফ্লপ লাগবে, এবং এই প্রত্যেকটারই ইনপুট আউটপুট আছে। আউটপুট গুলোকে আমরা এইভাবে নাম দিতে পারি, যে y2, y1 আর y0, আর ইনপুটটাকে ক্যাপিটাল Y2, ক্যাপিটাল Y1, ক্যাপিটাল Y0। এই 3টা আউটপুট। এই যে আমার প্রেজেন্ট স্টেট হচ্ছে আউটপুট, আর নেক্সট স্টেট হচ্ছে ইনপুট। তো তাহলে আমার একটা সার্কিট কি হবে, এই 3টাকে ইনপুট হিসেবে নিয়ে আউটপুট হবে হচ্ছে জেড, তাই না? শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে এই কম্বিনেশনাল সার্কিটটা আমার খুঁজে বের করতে হবে। আর কম্বিনেশনাল সার্কিট কি হবে, এখানে আমার ইনপুট হিসেবে আসবে আমার ক্যাপিটাল স্মল y2, y1, y0, এবং আমাদের হচ্ছে w। বেসিক্যালি আমাদের প্রেজেন্ট স্টেট এবং হচ্ছে w, এই দুটাকে মিলে আমাকে একটা সার্কিট বানাইতে হবে, যে কম্বিনেশনাল সার্কিটটা হবে y2 এর জন্য, আর একটা কম্বিনেশনাল সার্কিট বানাতে হবে যেটা y1 এর জন্য হবে, আর একটা কম্বিনেশনাল সার্কিট বানাতে হবে যেটা y2 এর y0 এর জন্য হবে। ঠিক আছে? তো এই যে 3টা আমরা হচ্ছে ইন টোটাল কয়টা কম্বিনেশনাল সার্কিট ডিজাইন করতে হচ্ছে, এইখানে 1টা, 2টা, 3টা, আর এখানে হচ্ছে 4টা। এই 4টার জন্য আমাকে কে ম্যাপ করে, এখানে দেখেন এখানে y0 এর জন্য করে দেওয়া আছে। এই সিমিলার ওয়েতে আপনারা y1, y2, তারপরে হচ্ছে আমাদের জেড, এইটার জন্য আমাদের আউটপুট বা কম্বিনেশনাল লজিক খুঁজে বের করতে হবে। ঠিক আছে? তো সেই রকম একটা সার্কিট আপনাদের এখানে দিয়ে দেওয়া আছে, এটা আপনারা দেখে নিতে পারেন যে এটা কিভাবে কাজ করে। আচ্ছা, তো এতটুকু পর্যন্ত প্রবলেম আছে কি কোনো? আমি জাস্ট একটু ওভারভিউ করে দিলাম যে আমরা কিভাবে প্র্যাকটিস গুলো করছি বা কিভাবে এক্সাম্পল গুলো দেখছি। আচ্ছা, তাহলে হোপফুলি কোনো প্রবলেম নাই। এবার আমরা যেটা চাবো সেটা হচ্ছে, আমাদের যে টপিকটা আমরা লাস্ট ক্লাসে পড়ছি, আমার মনে হয় যে আমাদের সময় লিমিটেশনের কারণে হয়তো আমি ওভাবে আপনাদের এক্সাম্পল দেখাইতে পারিনি, সেটা আমি এই ক্লাসে আবার একটু ডিটেইলস এক্সপ্লেন করি। সেটা হচ্ছে এক্সাইটেশন টেবিল। আচ্ছা, তো এক্সাইটেশন টেবিলটা আমরা যেটা হচ্ছে ক্লাসে বলছিলাম, ডেফিনেশনটা হচ্ছে যে আমার নর্মাল ফ্লিপ ফ্লপ কিভাবে কাজ করে, যে আমরা এখানে সার্টেন একটা ইনপুট দেই হচ্ছে ডি, সেই ডি এর জন্য আমরা এখানে করেসপন্ডিং একটা আউটপুট পাই হচ্ছে কিউ। এবং এখানে ক্যারেক্টারিস্টিক টেবিলটা, যেটা আমরা ক্যারেক্টারিস্টিক টেবিল বলি, সেখানে আমরা কি লিখি, যে এখানে ডি ইনপুট হিসাবে আসতেছে আর আউটপুট হিসাবে কিউ টি প্লাস ওয়ান। তো আমার ডি এর যদি ইনপুট হিসাবে 0 দেই, তাহলে আউটপুট হিসাবে আসবে হচ্ছে 0। ডি যদি 1 দেই, তাহলে আউটপুট হিসাবে আসবে হচ্ছে 1। তো এইরকম আর কি। তবে এক্সাইটেশন টেবিলটা এখন কি জিনিস, এক্সাইটেশন টেবিলটা আমরা বলছিলাম এটা উল্টা জিনিস, যে এখানে আমার ইনপুট হিসাবে থাকবে হচ্ছে কিউ, মানে এখানে আমার এইটাই হবে হচ্ছে ইনপুট, এবং আমরা প্রেডিক্ট করব যে ডি এর কোন ভ্যালুর জন্য আমার এই আউটপুটটা আসছে। যেহেতু এরা হচ্ছে মেমোরি এলিমেন্ট, তাহলে মেমোরি এলিমেন্টের ক্ষেত্রে আপনার ডি এর ভ্যালু কি আছে, এটা ডিপেন্ড করে আপনার এখন কি ভ্যালু পাইছেন এবং আগে আমার কি ভ্যালু ছিল। এই দুটোই কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যদি এই দুটো না জানেন, তাহলে কিন্তু আপনি আপনার ইনপুট প্যারামিটারের কথা জানতে পারবেন না। কারণ কি, মেমোরি এলিমেন্টের ক্ষেত্রে এখন মানে জিনিসটা হলো যে
এটা কিন্তু একটা মেমোরি ধরে রাখতে পারে, সে আগের মেমোরি ধরে রাখতে পারে এবং সেটার উপর ডিপেন্ড করে সে কাজ করে। তো এই জন্য যখন আমরা এক্সাইটেশন টেবিল বানাই, আমাদের ইনপুট কলাম হয় এই 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 দুইটা, যে আমার হচ্ছে প্রেজেন্ট ডাটা কি আর আমার পাস্ট ডাটা কি ছিল। ঠিক আছে, তো এই প্রেজেন্ট ডাটাকে পাওয়ার জন্য এখন আমাকে খুঁজে বের করতে হবে এই ডি এর ভ্যালু কত, এটাই হচ্ছে আমার আউটপুট। ঠিক আছে, তো তাতে যেমন ধরেন এখানে যেহেতু দুইটা ইনপুট আছে, আমার কম্বিনেশন কিন্তু টোটাল থাকবে চারটা, এটা ওয়ান ওয়ান। তাহলে একটা একটা করে আমরা দেখি যে আপনার আগে ভ্যালু ছিল জিরো, এখনো ভ্যালু আছে জিরো, তাহলে আপনার ডি এর ভ্যালু কত? অবশ্যই জিরো। আপনার আগে ভ্যালু ছিল হচ্ছে ওয়ান, এখন ভ্যালু আছে জিরো, ডি এর ভ্যালু কি হবে? স্টিল জিরো কিন্তু। আপনার আগের ভ্যালু ছিল জিরো, এখন আছে হচ্ছে ওয়ান, তার মানে অবশ্যই ডি এর ভ্যালু ওয়ান ছিল। আগে ওয়ান ছিল, এখনো ওয়ান আছে, তাহলে এখানে অবশ্যই ওয়ান হবে। এটাই কিন্তু আপনার এক্সাইটেশন টেবিল। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো এক্সাইটেশন টেবিল থেকে আপনি এক্সপ্রেশন নিয়ে আসতে পারেন, বাট এক্সপ্রেশনটা আমাদের ইম্পর্টেন্ট না, বেসিক্যালি টেবিলটা ড্র করাটা ইম্পর্টেন্ট। তো এটা তো ডি এর ক্ষেত্রে করলাম, এটা তো রিলেটিভলি আমাদের সিম্পল ছিল। এই সেম কাজটা যদি এখন আমরা টি আর জে কে এর জন্য যদি করতে চাই, তাহলে প্রসেসটা কিন্তু সেম থাকবে। যে আমাদের টি এর ক্ষেত্রে আমাদের একটা টি ফ্লিপ ফ্লপ নিলাম, তার আউটপুট হচ্ছে কিউ, তাই তো? তার ক্যারেক্টারিস্টিক টেবিলটা তাহলে কি ছিল? আমাদের ক্যারেক্টারিস্টিক টেবিলটা ছিল টি এর ক্ষেত্রে যে আমার ইনপুট হচ্ছে টি, আউটপুট হচ্ছে কিউ টি প্লাস ওয়ান। তো টি ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে আউটপুট কিউ টি থাকবে, মানে আগে যে আউটপুট ছিল সেটাই থাকবে। টি ইকুয়াল টু যদি ওয়ান হয় তাহলে এটা হবে কিউ টি বার, বেসিক্যালি আগের যে ভ্যালুটা ছিল সেটা ফ্লিপ হয়ে যাবে, তাই তো? তাহলে এই সেম কনসেপ্টটা মাথায় রেখে যদি এখন আমরা এক্সাইটেশন টেবিলটা বানাইতে চাই, তাহলে এক্সাইটেশন টেবিলের ক্ষেত্রে আমার সিমিলার ওয়েতে কিন্তু আপনার দুইটা ইনপুট থাকবে, একটা হলো প্রেজেন্ট আর একটা হচ্ছে পাস্ট। এবং এটা আসা মানে আনার জন্য আমার টি কতটুকু লাগবে সেটা আমরা এখন খুঁজে বের করতে যাচ্ছি। তাহলে দেখেন যে আপনার আগে ইনপুট জিরো ছিল, এখনো ইনপুট জিরো আছে, তার মানে কি ফ্লিপ কি হয়েছে? হয়নি কিন্তু। যেহেতু ফ্লিপ হয়নি তার মানে কি আপনার অবশ্যই টি এর ভ্যালু হয়তো জিরো ছিল। ঠিক আছে, তারপরে কি আপনার কিউটি এর ভ্যালু আছে ওয়ান, ফার্স্ট ভ্যালু, তারপরে হয়ে গেছে কত? জিরো, তার মানে কি ফ্লিপ কিন্তু হয়েছে। যেহেতু হয়েছে তার মানে টি অবশ্যই ওয়ান হইতে হবে। তারপরে এখানে এটা জিরো ছিল, এখানে ওয়ান হয়ে গেছে, তার মানে অবশ্যই ফ্লিপ হয়েছে, তার মানে ওয়ান। আর এখানে হবে আবার জিরো। ঠিক আছে, আপনারা কি বুঝতে পারতেছেন এটা? আচ্ছা, তাহলে আমরা ডি এর ক্ষেত্রে দেখলাম, টি এর ক্ষেত্রে দেখলাম। এবার দেখি যদি আমরা জে কে এর ক্ষেত্রে সেম জিনিস, জে কে এর আগে ধরেন আমরা হচ্ছে এস আর ল্যাচের ক্ষেত্রে সেম জিনিসটা করতে যাচ্ছি। তাহলে আমাদের এখানে আমরা এখন অ্যাজিউম করে নিলাম যে একটা এস আর ল্যাচ, এখানে আউটপুট হচ্ছে কিউ। তাই এস আর ল্যাচের আগে আমরা ক্যারেক্টারিস্টিক টেবিলটা দেখি। এস আর ল্যাচের ক্ষেত্রে যদি আমার এখানে আউটপুট কিউ টি প্লাস ওয়ান হয়, তাহলে যদি এস জিরো হয় আর জিরো হয় তাহলে আউটপুট কি? আগে যা ছিল তাই থাকবে। যদি এস জিরো হয় আর ওয়ান হয় তাহলে আউটপুট হবে জিরো, এস ওয়ান হয় আর যদি জিরো হয় তাহলে আউটপুট হবে ওয়ান। আর যদি দুইটাই ওয়ান হয় তাহলে এটা হচ্ছে ইনভ্যালিড অ্যান্সার। এরকম ছিল, তাই তো? তো এখন আমরা এই সেম শর্ত অনুযায়ী এখানে আমরা এখন টেবিল ফিল আপ করতে যাচ্ছি। তো এবার আমাদের আউটপুট কি হবে? যেহেতু এখানে ইনপুট দুইটা ছিল, এক্সাইটেশন টেবিলে কিন্তু আউটপুটও দুইটা হবে, একটা এস এর জন্য হবে, একটা আর এর জন্য হবে। তো দেখেন, যখন আপনাদের আগের ভ্যালু জিরো ছিল, এখনকার ভ্যালুও জিরো আছে, এইটা কখন আসতে পারে? যখন আমার আগের ভ্যালু চেঞ্জ হয়নি, তাই না? তাহলে চেঞ্জ না হওয়ার জন্য এস আর আর এর ভ্যালু কি হওয়া উচিত? দুইটাই জিরো হওয়া উচিত।
কিন্তু এটা ছাড়াও আরেকটা শর্তে আপনার আউটপুট জিরো হইতে পারে, সেটা হলো যদি আপনি 0 আর 1 হিসাবে ইনপুট দেন তাহলে কিন্তু আপনার আউটপুট কিন্তু স্টিল জিরো। ঠিক আছে, তার মানে কিন্তু আপনি আগে জিরো ছিল, এখন জিরো পাচ্ছেন। এটার কারণ হইতে পারে দুইটা, একটা হলো যে আপনার এস আর আর এর ভ্যালু দুইটাই জিরো, অথবা আপনি এস জিরো রাখছেন আর ওয়ান করে দিছিলেন, তাও কিন্তু আপনার আউটপুট জিরো আসবে। তাহলে এখন দেখেন যে আপনার এস এর ভ্যালু তো জিরো হলে হচ্ছেই, আর এর ভ্যালু জিরো হইতে পারে, ওয়ানও হইতে পারে, তাই না? তো এইটাকে আমরা শর্ট করে লিখি যে এস এর ভ্যালু হচ্ছে জিরো, আর এর ভ্যালু আমি ডোন্ট কেয়ার, কারণ দিয়ে দেবো, কারণ এটা জিরো হইলেও হচ্ছে না, ওয়ান হলেও হচ্ছে। তাহলে এটাকে জিরো এক্স এই হিসাবে আমরা লিখবো। ওকে, তাহলে আরেকটা এক্সাম্পল দেখি, যে আপনার আগে ইনপুট ছিল হচ্ছে ওয়ান, এখন হয়ে গেছে জিরো। এখন আগে ছিল ওয়ান, এখন হয়ে গেছে জিরো। এটা কিন্তু হইতে পারে শুধুমাত্র একটা কন্ডিশনে, সেটা হচ্ছে এই কন্ডিশনটা। ঠিক আছে, মানে আপনার আগে ছিল ওয়ান, এখন হয়ে গেছে জিরো, তাহলে এটা কিন্তু হইতে পারে শুধুমাত্র আপনার এই জিরো আর ওয়ান কন্ডিশনের জন্য। ওকে, তো এই সেম শর্তটাই আপনারা এখানে বাকিগুলো যেগুলো লিখতেছি সেগুলো হচ্ছে আপনারা মিলাই দেখতে পারেন। ওকে, তো এইভাবে আমরা হচ্ছে এক্সাইটেশন টেবিল ফিল আপ করি। তো এক্সাইটেশন টেবিলটা আসলে কেন লাগতেছে, এক্সাইটেশন টেবিলটা হোপফুলি আপনারা বুঝতে পারছেন। এখানে আপনাদের জে কে এর ক্ষেত্রে এক্সাইটেশন টেবিল দেওয়া আছে, এটা যদিও ক্লাসে করাইছি। তো যতগুলো আলোচনা করলাম এই আলোচনা থেকে হোপফুলি এটা এখন আসলে বুঝতে কষ্ট হবে না। আচ্ছা, তো এখন কথা হলো যে এক্সাইটেশন টেবিলটা যেটা আমাদের দেওয়া আছে, এক্সাইটেশন টেবিলটার কাজটা কি, এটা যদি একটু বুঝাইতে চাই। যে আমরা হচ্ছে যে এফএসএম গুলো ডিজাইন করতেছিলাম, সেখানে আমাদের এইখানে মাঝখানে মেমোরি এলিমেন্ট গুলো থাকতো, সেটা একটা হচ্ছে কম্বিনেশনাল লজিক দিয়ে পাস হয়ে আউটপুট জেডে যাইতো। এবং এই যে প্রেজেন্ট স্টেটটা, এইটাকে নিয়ে এবং ডাব্লিউ ইনপুটটাকে নিয়ে তারপরে আমরা হচ্ছে নেক্সট স্টেট জেনারেট করতাম। আচ্ছা, এখানে দেখেন আমরা ফার্স্টের দিকে কি ইউজ করছিলাম, আমরা কিন্তু ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছিলাম। ডি ফ্লিপ ফ্লপ কেন ইউজ করছিলাম জানেন? জানেন এটা হচ্ছে জিনিসটা, যে ডি ফ্লিপ ফ্লপের একটা প্রপার্টি হচ্ছে যখন আপনি এখানে ক্লক পালস দিবেন, তখন সে এইখানে যে স্টেটটা আছে সেটাই আপনার প্রেজেন্ট স্টেটে ট্রান্সফার করে দেয়, সেটাই আপনার হচ্ছে প্রেজেন্ট স্টেটে ট্রান্সফার করে। তার মানে বেসিক্যালি জিনিসটা এমন যে আপনি নেক্সট স্টেটে কি আনতে চাচ্ছেন, ধরেন আপনি এখন এ স্টেটে আছেন, আপনি চাচ্ছেন এরপরে বি তে যাবেন, তাই না? তো আপনার কাজ কি হবে, এই প্রেজেন্ট স্টেটে যদি এ থাকে, এখানে এমন একটা কম্বিনেশনাল লজিক বানানো যে এখানে বি নিয়ে আসবে, তারপরে কি ক্লক সাইকেল আসলে সে বিটাকে এখানে পাস করে দিবে, তাই না? এই জন্য কিন্তু আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করছি, খুবই সিম্পল, যে আপনার হচ্ছে সে খুবই সিম্পলি আপনার নেক্সট স্টেটকে প্রেজেন্ট স্টেটে ট্রান্সফার করে দেয়, কারণ এটা ডি ফ্লিপ ফ্লপের প্রপার্টি। কিন্তু এখন যদি আমরা বলি যে আমরা সেম কাজটা করতে চাচ্ছি, বাট এখানে এখন আমরা ডি ফ্লিপ ফ্লপ ইউজ করতে পারবো না, আমাদেরকে ইউজ করতে হবে লেটস সে জেকে ফ্লিপ ফ্লপ। এখন জেকে ফ্লিপ ফ্লপে তো একটা প্রবলেম আছে, প্রবলেমটা কি, যে জেকে ফ্লিপ ফ্লপ তো কিন্তু ডি ফ্লিপ ফ্লপের মতো না, যে আপনি এখানে নেক্সট স্টেটে যা দিবেন সেটাই প্রেজেন্ট স্টেটে চলে আসতেছে, তাই না? এটা কিন্তু ডিরেক্টলি কনভার্ট হয় না। তো তাহলে আমরা কিভাবে খুঁজে বের করব যে আমার লেটস সে আমাদের প্রেজেন্ট স্টেট এ হচ্ছে জিরো ওয়ান, নেক্সট স্টেট হচ্ছে ওয়ান ওয়ান। তার মানে আগে যেটা হইতো যে এখানে যদি জিরো ওয়ান থাকে এটাকে কনভার্ট করে আমরা ওয়ান ওয়ানে নিয়ে আসতাম ডি ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে, তারপরে ওয়ান ওয়ানটা পাস করে এখানে চলে আসতো নেক্সট স্টেটে। ঠিক আছে, মানে এখানে আমাদের উদ্দেশ্য ছিল যে এই ওয়ান ওয়ানটাকে পরে নেক্সট স্টেটে নিয়ে আসা। কিন্তু এখন তো জে কে আছে, জে কে তো এই কাজ করবে না। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা প্রথমে খুঁজে বের করবো যে আমাদের কি লাগবে। আমাদের খুঁজে আমরা যেটা দেখলাম স্টেট টেবিল বা স্টেট ডায়াগ্রাম যেখান থেকে দেখলাম, যে আমাদের জিরো ওয়ান এর পরের স্টেট হইতে হবে ওয়ান ওয়ান। তো এক্সাইটেশন টেবিল কি করে, এক্সাইটেশন টেবিল জিজ্ঞেস করে যে আমার যদি আমার ফ্লিপ ফ্লপের আউটপুটে যদি ওয়ান ওয়ান আনতে হয়, তাহলে আমার ইনপুটে জে আর কে এর ভ্যালুটা কি দিতে হবে। বুঝতে পারছি জিনিসটা? কারণ যেহেতু এটা ডি ফ্লিপ ফ্লপ না, আমি জানতে চাচ্ছি যে আমার যে জে কে ফ্লিপ ফ্লপ আমরা বানাচ্ছি, এই জে কে ফ্লিপ ফ্লপের জে আর কে তে কোন ভ্যালু দিলে আমার আউটপুটে ওয়ান ওয়ান আসবে।
ঠিক আছে? যেমন দেখেন এখানে একটা এক্সাম্পল দেখাই আপনাকে, যে এই যে দেখেন আমাদের প্রেজেন্ট স্টেটে যদি আমার ওয়ান থাকে, নেক্সট স্টেটে যদি ওয়ান আনতে হয় তাহলে কিন্তু আমাকে মানে হয় 0 0 না হয় 1 0 দিতে হবে। যদি আমার প্রেজেন্ট স্টেটে থাকে ওয়ান, নেক্সট স্টেটে লাগে 0, তাহলে আমাকে হয় 0 1 না হলে 1 1 1 দিতে হবে। তার মানে এক্সাইটেশন টেবিল যেটা আমাকে অ্যান্সার করতেছে যে আমার এই আউটপুটে যেটা আমি চাচ্ছি সেটা পাওয়ার জন্য আমার ইনপুটে কি দিতে হবে, এটাই তো আমার দরকার, তাই না? কারণ আমার তো জানা আছে এইটার কথাটা, যে আমার আউটপুটে কি লাগবে নেসেসিতে, কিন্তু আমার এটা জানা নাই। কিন্তু আমাকে এই কম্বিনেশনাল সার্কিট যদি বিল্ড করতে হয়, এটার তো আউটপুট হিসেবে জে কে এর আউটপুট আছে, ঠিক আছে? এটা এটা দেখেন যে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা, কারণ এই কনফিউশনটা যদি থেকে যায় তাহলে কিন্তু পরে ম্যাথ করা সম্ভব হবে না। এটা যদি কারো প্রবলেম থাকে আমাকে বলেন, আমি আবার এই জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমি ধরে নিলাম যে আপনারা বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো এখন তাহলে আমরা এই জিনিসটার ইমপ্লিমেন্টেশন দেখব, যে এক্সাইটেশন টেবিল আমাদের কি কাজে লাগতেছে। বাট আমাদের ব্যাক অফ দ্য মাইন্ডে যে কনসেপ্টটা বললাম, এই কনসেপ্টটা এখন আমাদেরকে রাখতে হবে, যে এখন যদি আমরা এখানে জে কে ইউজ করি, এখানে যদি জে কে ফ্লিপ ফ্লপ ইউজ করি, আমার এইটা হচ্ছে প্রেজেন্ট স্টেট, এখানে থাকবে প্রেজেন্ট স্টেট থাকবে। এই প্রেজেন্ট স্টেট এবং ডাব্লিউ কে নিয়ে কিন্তু এখন আমাকে নেক্সট স্টেট না, আমাকে অ্যাকচুয়ালি খুঁজে বের করতে হবে নেক্সট স্টেট পাওয়ার জন্য এই জে কে এ এইগুলোর ভ্যালু কত। নেক্সট স্টেটে ওই ভ্যালুটা পাওয়ার জন্য জে কে এর ভ্যালুটা কত, এটাই আমাকে খুঁজে বের করতে হবে। ওকে, তো আমরা হচ্ছে এই যে এক্সাম্পলটা আমরা মডিউলো 8 কাউন্টারটা আগে দেখে আসছিলাম, সেই এক্সাম্পলটাই নেই আমরা এখানে, ঠিক আছে? তো এটার স্টেট ডায়াগ্রাম আমরা অলরেডি জানি কিভাবে ড্র করতে হবে, সেখান থেকে আমরা স্টেট টেবিল নিয়ে আসলাম, এটাতে কোনো সমস্যা নাই। এখন স্টেট টেবিলের পরে আমাদের কাজটা কি? তো আমরা যদি নর্মাল ওয়েতে করি, যে স্টেট টেবিলের পরের কাজটা কিন্তু আমাদের স্টেট অ্যাসাইন টেবিল। তাহলে এখানে আমার কয়টা স্টেট আছে? 8টা স্টেট আছে। তাহলে 8টা স্টেট যদি থাকে তাহলে আমাকে অ্যাটলিস্ট 3 বিটের নাম্বার লাগবে। তাহলে আমি এখানে অ্যাসাইন করলাম, এটাকে অ্যাসাইন করলাম 0 0 0, এবং প্রেজেন্ট স্টেটের ভ্যারিয়েবল গুলোকে নাম দিলাম y2 y1 y0। তো এ হচ্ছে 0 0 0, বি হচ্ছে 0 0 1, সি হচ্ছে 0 1 0, এইরকম করতে করতে লাস্টেরটা হচ্ছে 1 1 1। তো এখানে প্রেজেন্ট স্টেটে যে ভ্যালুগুলো আমরা সেট করছি, সেই সেম ভ্যালুগুলো এখন আমরা নেক্সট স্টেটের কোরেসপন্ডিং ভ্যারিয়েবল গুলোতে দিয়ে দিব। তাহলে এই এ হবে 0 0 0, বি হবে 0 0 1। তো এই অনুযায়ী আমরা কিন্তু আমাদের এই যে প্রেজেন্ট স্টেটকেও ফিল করছি, আমরা নেক্সট স্টেটকেও ফিল করে ফেলছি, এই দুটো আমাদের হয়ে গেছে। এখন তাহলে চিন্তা করেন, এই যে আমাদের এখন তাহলে টেবিলে কি আছে? আমাদের টেবিলে আছে হচ্ছে প্রেজেন্ট স্টেট, যারা হচ্ছে y2 y1 y0। আমার আছে নেক্সট স্টেট, যেটা হচ্ছে w = 0 এর জন্য একটা, w = 1 এর জন্য একটা। w = 0 এর জন্য ক্যাপিটাল Y2, ক্যাপিটাল Y1, ক্যাপিটাল Y0, এটার জন্য ক্যাপিটাল Y2, ক্যাপিটাল Y1, আর এখানে আছে আমাদের z। এই যে এই টেবিলটা কিন্তু আমাদের অলরেডি ফিল আপ করা হয়ে গেছে, ধরে নিলাম এইরকম করে। এইরকম করে চলতে আছে। এখন এই যে টেবিলটা আমরা প্রিপেয়ার করছি, এই টেবিলে এখন তাহলে সমস্যাটা কি হচ্ছে? এই টেবিলে এখন সমস্যা হচ্ছে যে আপনাকে কিন্তু এই সার্কিটটা বা এই এফএসএম টা সলভ করতে বলছে ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে যদি আপনাকে এটাকে বানাইতে বলে, তাহলে আপনাকে যেটা ডায়াগ্রামটা, যে যে ডায়াগ্রামটা আপনাকে মাথায় রাখতে হবে, সেটা হলো এই যে আমাদের মেমোরি এলিমেন্ট ফ্লিপ ফ্লপ গুলো, যেহেতু এখানে 3টা ভ্যারিয়েবল আছে, তার মানে আমাকে এখানে কিন্তু 3টা জেকে ফ্লিপ ফ্লপ লাগবে, ঠিক আছে? একটাকে আমরা হচ্ছে y2 আউটপুট ধরি, একটাকে y1 ধরি, একটাকে y0 ধরি।
প্রত্যেকটারই কিন্তু দুইটা ইনপুট আছে, একটা হলো জেকে ফ্লিপ ফ্লপের J2, K2, J1, K1, J0, K0। তাহলে ইন টোটাল কিন্তু আমার এখানে 6টা ইনপুট আর হচ্ছে 3টা আউটপুট হবে জেকে ফ্লিপ ফ্লপ গুলো। তো আউটপুট বের করা খুবই ইজি, কারণ কি সেটা হচ্ছে প্রেজেন্ট স্টেট যেটা আছে সেই প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে সে হচ্ছে আমাকে আউটপুটটা জেনারেট করে দিবে। তাহলে এখানে আমার ট্রুথ টেবিলটা কি হবে, Y2, Y1, Y0, এটার সাথে আমার আউটপুট তো এক বিটের না 3 বিটের অ্যাকচুয়ালি, Z2, Z1, Z0। তো একবার Z2 এর জন্য বের করবেন, একবার Z1 এর জন্য বের করবেন, একটা Z0 এর জন্য বের করবেন। এই তিনটা বের করলে আমার এই কম্বিনেশনাল সার্কিট হয়ে গেল। এখন আমরা যদি আমাদের এই সামনের কম্বিনেশনাল সার্কিটটা নিয়ে আলোচনা করি, এখানে কিন্তু ইনপুট হিসাবে আসতেছে ডাব্লিউ, এবং ইনপুট হিসাবে আসতেছে আমাদের এই যে Y2, Y1, Y0। এখন এই যে চারটা আমার ইনপুট আসতেছে, এই চারটা ইনপুট থেকে কিন্তু আমাকে সার্কিট খুঁজে বের করতে হবে, একটা J2 এর জন্য, একটা K2 এর জন্য, একটা J1 এর জন্য, একটা K1 এর জন্য, একটা J0 এর জন্য, একটা K0 এর জন্য। তো খেয়াল করবেন এখানে কিন্তু আপনার এই যে টেবিলটা আছে আমাদের স্টেট অ্যাসাইন টেবিল, এই অ্যাসাইন টেবিলের মধ্যে কিন্তু এই জে কে এগুলো কোনোটাই নাই। আছে কি এইখানে, কিন্তু এই কোনোটাই নাই। আমার যেটা দেওয়া আছে যে আপনার প্রেজেন্ট স্টেট যদি এত হয়ে থাকে এবং ইনপুট যদি এত হয়ে থাকে, তাহলে আমার নেক্সট স্টেট কি হওয়া উচিত, মানে এখানে নেক্সট স্টেটটা কি হওয়া উচিত। তো তাহলে আমাকে সামহাউ এই যে নেক্সট স্টেট এবং এই জে কে এর মধ্যে একটা সম্পর্ক ক্রিয়েট করতে হবে। এই সম্পর্কটাই আমরা হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে আমরা হচ্ছে জেনারেট করি। তো জেকে ফ্লিপ ফ্লপে দেখেন এখন আমরা কি করতেছি, যে আমাদের ইনপুট আছে, কিন্তু এই যে দেখেন আমার ইনপুট আছে হচ্ছে এইটা এবং এইটা, এই দুইটা ইনপুট আছে। ঠিক আছে, তার মানে আমরা আপনার এখানে ইনপুট আছে হচ্ছে ডাব্লিউ, এটা একটা ইনপুট আছে। তো এখন আমরা দেখব যে একটা জেকে ফ্লিপ ফ্লপের, যেটা আমরা হচ্ছে এখানে স্মল ওয়াই বলতেছি, এই স্মল ওয়াই এর ভ্যালুগুলোকে কি আমরা বলতে পারি না, যে লেটস সে শুধু আমরা Y2 এর কথা বলি, এই জেকে ফ্লিপ ফ্লপের জন্য আমরা কি বলতে পারি যে কিউ টি, যেটা আমরা বলি, আর একটাকে বলি আমরা QT+1। তো এই QT কে কি আমরা বলতে পারি স্মল Y2, আর এই যে QT+1 যেটা বলতাম, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু, সেটাকে আমরা ক্যাপিটাল Y2 এভাবে বলতে পারি। মানে আমার এইটা এখন আছে, এইটা আমরা চাই, তাই না? এটা আমাদের এখন আছে, এটা আমরা চাই। এটাই তো আসলে বেসিক্যালি কিউটি, আর এটা হচ্ছে QT+1, এই দুটোর অ্যানালগাস। তো যদি আপনি এই দুইটা জানেন, এক্সাইটেশন টেবিল থেকে আপনি J2, K2 এদের ভ্যালু খুঁজে বের করতে পারবেন না। বুঝতে পারছেন বিষয়টা, যে আপনার এক্সাইটেশন টেবিল তো অলরেডি প্রিপেয়ার্ড আছে, এখানে কিন্তু এক্সাইটেশন টেবিল অলরেডি প্রিপেয়ার্ড আছে। আপনি যদি এখানে যেটা আমরা কিউএন বলতেছি, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে স্মল Y2, এটা আমাদের এখন আছে। এখন আমরা নেক্সটে চাচ্ছি ক্যাপিটাল Y2, এটার জন্য আমার J2 এর ভ্যালু কি হবে, K2 এর ভ্যালু কি হবে, এটা আমরা খুঁজতে যাচ্ছি। তো এটা খালি আমি একটার ক্ষেত্রে বললাম, এটা কিন্তু প্রত্যেকটা বিটের ক্ষেত্রে দেখেন যে এখানে Y2 আর ক্যাপিটাল Y2 এর জন্য J2, K2 আছে, স্মল Y1 ক্যাপিটাল Y1 এর জন্য আছে K1, J1, স্মল Y0 আর ক্যাপিটাল Y0 এর জন্য আছে K0, J0। ওকে, তাহলে আমরা ধরেন একটা এক্সাম্পল দিয়ে স্টার্ট করি, দেখি, তারপরে আমরা হচ্ছে বাকিগুলো কে ওইটা থেকে রেফার করব। তাহলে আমার দেখেন Y2 এর ক্ষেত্রে, স্মল Y2 এর ক্ষেত্রে প্রথমেই আছে 0, ক্যাপিটাল Y2 এর ক্ষেত্রে আছে 0। তাহলে 0 0 হলে J2, K2 এর ভ্যালু কি হবে? এখানে এসে দেখেন যে যখন 0 থেকে 0 ট্রানজিশন হচ্ছে, J2 আর K2 এর ভ্যালু হবে 0 আর ডোন্ট কেয়ার। দেখেন এখানে কি লেখা আছে, 0 আর ডোন্ট কেয়ার লেখা আছে। পরেরটার জন্য সেম কেস। লাস্টেরটার ক্ষেত্রে দেখেন Y0 হচ্ছে 0, Y1 হচ্ছে 1, সরি Y0টা হচ্ছে 0 আর ক্যাপিটাল Y0টা হচ্ছে 1। তাহলে আমরা যদি এটা এখন চেক করি এখানে, যে এটা হচ্ছে 0
আর এটা হচ্ছে 1, তার জন্য কি হওয়া লাগবে? 1 আর হচ্ছে ডোন্ট কেয়ার। তাহলে আমরা এখানে দেখি আমাদের কি আছে, 1 আর হচ্ছে ডোন্ট কেয়ার আছে। ঠিক আছে, এখন এই বাকিগুলো মধ্যে সবগুলো দেখতে হবে না, কয়েকটা আপনারা চেক করে দেখেন তো যে আমরা ম্যাচ করাইতে পারতেছি কিনা। আচ্ছা, হোপফুলি তাহলে আপনারা হচ্ছে এখানে ম্যাচ করাইতে পারতেছেন। তো এই যে আমরা এই জে কে এর ভ্যালুগুলো যে খুঁজে বের করলাম, এখন তাহলে আমাদের কম্বিনেশনাল সার্কিট কার কার মধ্যে হবে চিন্তা করেন। আমার কিন্তু একটা হবে এই যে Z2 এর জন্য, ফাইনালি যেটা হচ্ছে আমাদের Z2 সেটার জন্য আছে। আমি যদি ক্লিয়ার করে একটু ড্র করে দেখাই যে আমাদের এখন আমাদের আছে 3টা জে কে ফ্লিপ ফ্লপ আছে। তো 3টা জে কে এর জন্য প্রথমে আমাকে এই যে Y0, Y1 আর Y2 এই তিনটাকে মিলে অ্যাকচুয়ালি 3টা সার্কিট হবে। অ্যাকচুয়ালি 3টা সার্কিট হবে। একটা সার্কিট আপনাকে কি করবে, দিবে হচ্ছে Z2, একটা দিবে আপনাকে Z1, একটা দিবে আপনাকে Z0। এই 3টা কম্বিনেশনাল সার্কিট হবে। এবং এগুলোর ইনপুটে কি আছে, জে আছে, কে আছে। এটাকে J2 K2 বললাম, এটাকে J1 K1 বললাম, এটাকে J0 K0 বললাম। তাহলে আমার এখানে থাকবে হচ্ছে ইনপুট হিসাবে W, এবং প্রেজেন্ট স্টেট হিসাবে Y2 Y1 Y0। এখন এই চারটা ভ্যারিয়েবলকে মিলে আপনাকে খুঁজে বের করতে হবে একবার J2 এর জন্য একটা সার্কিট, K2 এর জন্য একটা সার্কিট, J1 এর জন্য একটা সার্কিট, K1 এর জন্য একটা সার্কিট, J0 এবং K0 এর জন্য একটা করে সার্কিট। তাহলে আপনার টোটাল হবে 1 2 3 4 5 6 7 8 9টা কম্বিনেশনাল সার্কিট আপনাকে ড্র করতে হবে। তো এখানে যেমন দুইটা জাস্ট J0 এবং K0 এর জন্য আপনাকে এখানে করে দেখানো আছে, বাকিগুলো আপনাদের বইয়ে দেওয়া আছে, আপনারা সেটা চেক করে নিতে পারেন। ওকে, তো ফাইনাল আমাদের যে এক্সপ্রেশন আসে, ফাইনাল আমাদের এক্সপ্রেশনটা আসে এইরকম। ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আপনাদের হয়তো আপনারা কোশ্চেন করতে পারতেন, এখানে কিন্তু শুধুমাত্র আমরা একটা কেসের জন্য আলোচনা করছি, যদি W = 1। এখানে অবশ্যই কিন্তু W = 0 এর জন্য কনসিডার করতে হবে, এটা খালি W = 1 এর জন্য বলছিলাম। আমাদের কমপ্লিট টেবিলটা হবে দেখতে এরকম, W = 0 এর জন্য একটা সিনারিও, W = 1 এর জন্য একটা সিনারিও। ওকে, বাট ফাইনাল সার্কিটটা আমাদের আসবে হচ্ছে এইরকম। ওকে, আচ্ছা, তো এখন আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা বলেন। এই সার্কিটটা দেখবেন, এই সার্কিটটা আমরা অলরেডি বিল্ড করে আসছিলাম যে কে ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে। তো আমাদের এখানে দেখেন যে আর কে কিন্তু আলটিমেটলি আমাদের যেই আমরা ডিরাইভেশন করছি, ডিরাইভেশনে অলরেডি এটা শর্টেড হয়ে আছে। তার মানে এটা কিন্তু টি ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করতেছে, এই পুরো জিনিসটা টি ফ্লিপ ফ্লপের মতো বিহেভ করতেছে। Okay. তো এখন হোপফুলি আপনারা আমি যদি আপনাদেরকে এই সেম কাজটাই টি ফ্লিপ ফ্লপ অথবা এসআর ল্যাচ দিয়ে করতে বলি, আপনাদের সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, তো আমাদের তাহলে ওয়ার্ক ফ্লোর মধ্যে চেঞ্জ কি আসতেছে, এখানে চেঞ্জ জাস্ট একটা জায়গাতেই আসবে, আগের মতোই ফ্লোটা সেম থাকে। যে আমাদের প্রবলেম স্টেটমেন্ট আইডেন্টিফাই করতে হবে, আমাদের স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে, ট্রানজিশন টেবিল বানাইতে হবে। এখানে ট্রানজিশনের টেবিলের পরে যে আমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট করি, এই অ্যাসাইনমেন্টের পরেই আমাদের নতুন একটা স্টেপ আসছে, সেটা হচ্ছে আমাদের এক্সাইটেশন কলাম গুলো বানানো। এক্সাইটেশন টেবিল থেকে যে ফ্লিপ ফ্লপ দিয়েই বানাইতে বলুক না কেন, সেই ফ্লিপ ফ্লপের জন্য আমাকে একটা কলাম বানাইতে হবে এক্সাইটেশন টেবিল থেকে ইউজ করে। তো কলাম বানানো হয়ে গেলে তারপরে আমরা আমাদের বুলিয়ান ইকুয়েশন এবং এক্সপ্রেশন গুলোকে আমরা দেখব। ওকে।
তো এই ছিল আমাদের হচ্ছে এক্সাইটেশন টেবিল ইউজ করে যে আমরা এফএসএম করবো সেটা কিভাবে করব। কোনো কোশ্চেন থাকলে বলেন, এটা নিয়ে আমরা আরো একটা এক্সাম্পল দেখবো, বাট আগে এইটা নিয়ে কমেন্ট করেন যে কোনো কোশ্চেন আছে কিনা। আচ্ছা, তো আমি তাহলে যেহেতু আপনাদের আম, কোনো কোশ্চেন নাই এখানে, আমি আপনাদের একটা টাস্ক দিই নেক্সট ক্লাসে নিয়ে আসার জন্য, ঠিক আছে? তো বলতে পারেন যে যদি আপনারা মানে হ্যাঁ, তো যেটা বলতেছিলাম যে আপনাদের কাজ হলো যে আপনারা একটা হচ্ছে আরবিটারি, লেখাই আছে যদিও, আপনারা একটা আরবিটারি সিকোয়েন্স কাউন্টার আছে ডিজাইন করবেন। তো নর্মাল সিকোয়েন্স কাউন্টার যেটা হয়েছিল যে আমরা কি করছিলাম যে জিরোর পরে আমাদের ওয়ান আসছিল, ওয়ানের পরে টু আসছিল, তারপরে থ্রি, এরকম করতে করতে আমাদের সেভেন পর্যন্ত গেছিল, তারপর সেভেনের পরে আবার জিরো, এই ওয়াইজ সে হচ্ছে কাউন্টিং করছে। আরবিটারি সিকোয়েন্স কাউন্টারের ক্ষেত্রে এই সিকোয়েন্সটা সবসময় আপনার হচ্ছে এরকম এক এক করে যে ইনক্রিমেন্ট করতেছে এরকম ইনক্রিমেন্ট হয় না, তার আরবিটারিলি একটা ভ্যালু থাকে। যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আপনাদের দেখা দেওয়া আছে যেটা হচ্ছে যে এই আরবিটারি সিকোয়েন্সের ক্ষেত্রে আপনার ইনিশিয়াল স্টেট শুরু হবে 0 0 0 থেকে, এটার পরের স্টেটটা হবে 1 0 0, তারপরের স্টেটটা হবে 0 1 0, তারপরেরটা হবে 1 1 0, এইরকম করতে করতে তার মানে আমরা যদি ডেসিমাল নাম্বারে বলি তাহলে এখানে ইনিশিয়াল স্টেট থাকবে 0, তারপরেরটা হবে আমাদের 4, তারপরেরটা হবে 2, ঠিক আছে, তারপরে হবে 6, তারপরে হবে 1, তারপরে 5, তারপরে 3, তারপরে 7, তারপরে আবার 0। তাহলে এই যে আবার 0 হলো যে এই সিকোয়েন্সটাই তখন আবার রিপিট হবে, তার মানে 0-র পরে আবার হচ্ছে 4, 2, 6, 1, 5, এইভাবে করতে করতে আবার 7 পর্যন্ত গিয়ে আবার রিপিট হবে। ঠিক আছে, কেন বললাম এটা স্যার আরবিটারি জিরো সিকোয়েন্স কাউন্টার? ফোর টু কিভাবে জিরো হইতো না স্যার? হ্যাঁ বলেন। 0 4 2 কিভাবে, মানে এটাও 0 0? 0 4 2 কিভাবে বলতে মানে আপনার কোশ্চেনটা আমি বুঝিনি। আচ্ছা স্যার, বুঝছি স্যার, আউটপুট, আচ্ছা ঠিক আছে স্যার। আউটপুট মানে আপনার হচ্ছে নর্মাল কাউন্টার কি করে, নর্মাল কাউন্টারের ক্ষেত্রে যেটা আমরা সার্কিট গুলো পড়ে আসছি, সে হচ্ছে ইনিশিয়ালি স্টার্ট করে 0 0 0 থেকে, তারপরে এক এক করে ইনক্রিমেন্ট করে। ঠিক আছে, এটা হচ্ছে ওই কাউন্টারের প্রপার্টি ছিল। এখন এখানে যে কাউন্টারটা বললাম এটা কিন্তু আপনি নর্মাল হচ্ছে টি ফ্লিপ ফ্লপ দিয়ে যেভাবে আমরা চিন্তা করছিলাম সেভাবে কিন্তু এটা ডিজাইন করতে পারবেন না, কারণ কি এখানে ওই যে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে না, এখানে কখনো বাড়তেছে কখনো কমতেছে। এই জিনিসটা অবশ্যই আপনাকে ফাইনাইট স্টেট মেশিন দিয়ে ডিজাইন করতে হবে। ওকে, তো আপনাদের কাজ হলো যে এই যে আরবিটারি সিকোয়েন্সটা এখানে আমি ডিফাইন করে রাখছি, এই সিস্টেমের জন্য আপনার একটা হচ্ছে আম, কি জানি বলে একটা এফএস কাউন্টার ডিজাইন করতে হবে ইউজিং এফএসএম এবং ইউজিং হচ্ছে জে কে ফ্লিপ ফ্লপ। ওকে, এখানে আপনারা হচ্ছে তিনজন করে গ্রুপ করতে পারবেন, তিনজন করে গ্রুপ করে আপনারা হচ্ছে এই জিনিসটা নেক্সট ক্লাসে নিয়ে আসবেন। এবং এটা যদি আপনাদের অ্যাকুরেট হয় এবং আপনাদের সবাইকে আমি যে যারা গ্রুপে আছেন গ্রুপে জিজ্ঞেস করব, যদি আপনাদের কাছে অ্যাকুরেট মনে হয় আমার, তার মানে আপনাদের ধরেন যে ফাইনালে
আপনাদের লেটস সে আপনাদের 3 মার্কস হচ্ছে একটা বোনাস মার্ক থাকবে। ওকে, বা কিছু একটা বোনাস মার্ক থাকবে আপনাদের, বুঝতে পারছি? আচ্ছা, স্যার ঠিক কোশ্চেনটা আছে। কি জানি ছিল, আবার একটু বলবেন বোনাস মার্কের জন্য? এই যে এই আরবিটারি সিকোয়েন্স যেটা আপনাদের স্লাইডে দেওয়া আছে, এই সিকোয়েন্স একটা কাউন্টার ডিজাইন করতে হবে ইউজিং এফএসএম এবং ইউজিং জেকে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই আরবিটারি কাউন্টারটা ডিজাইন করতে হবে ইউজিং এফএসএম প্লাস হচ্ছে আমাদের জেকে ফ্লিপ ফ্লপ, এবং এটা ক্লাসে আপনাদেরকে বুঝাইতে হবে যে কিভাবে আপনাদের এটা কাজ করতেছে। ঠিক আছে, ওকে। তাহলে এটা মোটামুটি যদি আপনারা করে আসতে পারেন, আমার মনে হয় যে আপনাদের এফএসএম এর যে কনসেপ্টটা এটা হোপফুলি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তো এই আমাদের মোটামুটি আমরা মুর মেশিন যেটা আমরা পড়লাম, সেই মুর মেশিনের উপর মোটামুটি আমাদের সব কনসেপ্ট কভার হয়ে গেল। এবার আমরা যেটা করব, যে আমরা একদম লেকচারের শুরুতে আমরা যেটা দেখছিলাম, যে আমাদের ফাইনাইট স্টেট মেশিনটা আসলে দুই টাইপের হয়, একটা হচ্ছে আমাদের মুর টাইপের মেশিন, একটা হচ্ছে আমাদের মিলি টাইপের মেশিন। ঠিক আছে, তো আমরা মুর টাইপের মেশিন নিয়ে অনেক আলোচনা করলাম, এবার আমরা হচ্ছে একটু মিলি টাইপের মেশিন নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, যে আমাদের এখানে পার্থক্যটা কি হবে। যদি মুর মেশিন ভালো মতো বুঝে থাকেন, মিলি মেশিনটা আসলে আমাদের তেমন কোনো প্রবলেম হবে না। ওকে, তো এই মিলি মেশিনে আপনাদের একটু জাস্ট আমরা থিওরিটিক্যাল আগে আগে আলোচনা করি, তারপরে আমরা হচ্ছে এটা এক্সাম্পল ম্যাথের ক্ষেত্রে যাব। তো মুর মেশিনের ক্ষেত্রে আমাদের যে কনসেপ্টটা ছিল, যে আমাদের এখানে একটা ফ্লিপ ফ্লপ বা মেমোরি এলিমেন্ট থাকবে, সেখান থেকে আমার যে আউটপুটটা আসবে সেটাকে আমরা বলতাম প্রেজেন্ট স্টেট, এবং তার ইনপুটে যেটা যাচ্ছে সেটা হচ্ছে নেক্সট স্টেট। তো এই প্রেজেন্ট স্টেটটা কি করে, যে একটা কম্বিনেশনাল ব্লকের মধ্যে দিয়ে গিয়ে আমার আউটপুট জেনারেট করতো, এবং এই প্রেজেন্ট স্টেট এবং ইনপুট এই দুইটাকে আমরা কম্বাইন করে আমরা নেক্সট স্টেট জেনারেট করতাম। এটা আমাদের মুর সিস্টেম। মিলি সিস্টেমের ক্ষেত্রে ডিফারেন্সটা হলো, এই যে ইনপুটটা শুধুমাত্র আমার এই কম্বিনেশনাল ব্লকে যাইতো, এখন মিলি মেশিনের ক্ষেত্রে এই ইনপুটটা এই কম্বিনেশনাল ব্লকেও যায়। তো এই কম্বিনেশনাল ব্লকে যাওয়া বা না যাওয়ার সাথে আসলে পার্থক্যটা কি হচ্ছে। তো এই যে কম্বিনেশনাল ব্লকে যাচ্ছে, এটার মানে বোঝাচ্ছে যে আগে যখন মুর মেশিন ছিল, মুর মেশিনের ক্ষেত্রে আমাদের আউটপুট অনলি ডিপেন্ডস অন প্রেজেন্ট স্টেট। তার মানে তার হচ্ছে এখন কি অবস্থা আছে সেটার উপর ডিপেন্ড করে শুধুমাত্র সে আউটপুট দিত। কিন্তু যখন আমরা মিলি মেশিনের ক্ষেত্রে কথা বলতেছি, তো মিলি মেশিনের ক্ষেত্রে আউটপুটটা নট অনলি প্রেজেন্ট স্টেট প্লাস হচ্ছে ইনপুট, এই দুইটার উপর বেস করে সে তার আউটপুটটা দেয়। সে শুধুমাত্র তার প্রেজেন্ট স্টেট দেখে না, এবং তার ইনপুট কি আসতেছে তার উপর বেস করে তার হচ্ছে আউটপুট দিচ্ছে। ওকে, তো এই জিনিসটার জন্য আমরা আগে স্টেট ডায়াগ্রামটা দেখি, দেখলে হয়তো বা আপনারা হচ্ছে এটা মোড মেশিনের সাথে ডিফারেন্স কি হচ্ছে এটা আইডেন্টিফাই করতে পারবেন। তো আমরা একটা সিমিলার প্রবলেম নিছি, এই প্রবলেমটা হয়তো আপনাদের মনে আছে, যে এখানে হচ্ছে সিকোয়েন্স ডিটেক্টর, যে আমাদের পরপর ওয়ান আসলে আমার এখানে আউটপুটে ওয়ান আসা উচিত। তো মিলি মেশিনের ক্ষেত্রে প্রথমেই যেটা দেখবেন, যে আমাদের এই টেবিলের মধ্যে কি পার্থক্যটা আসতেছে। তাহলে আমরা প্রথমে এই টেবিলে যাই। কোথায় গেল? আচ্ছা, তো এখানে আমাদের এই টেবিলটা ছিল, তাই তো? তো এই টেবিলে আসলে পার্থক্যটা, মানে এই টেবিলে যে জিনিসটা আমরা আগে খেয়াল করিনি, সেটা এখন আমরা একটু দেখি, বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে কাজ করে। ধরেন যে আপনি এখানে এই রিসেট স্টেটে আছেন, তাহলে আমরা দেখি এই টেবিলে আপনি ফার্স্টে জিরো পেলেন, মানে আপনার ইনপুট হিসেবে জিরো আসলো। ইনপুট হিসাবে যখন জিরো আসলো, তখন কিন্তু আপনার এখনো, মানে আপনার আউটপুট কিন্তু জিরো আছে, মানে এই সময় আপনার ইনপুটটা আসছে।
যখন আপনার ইনপুট আসছে তখন কিন্তু সে এখানে ছিল, যেহেতু এখানে ছিল তার কিন্তু স্টেট কিন্তু হচ্ছে জিরো, তার মানে মানে তার আউটপুট হচ্ছে জিরো। যখন ইনপুট জিরো আসলো তখন সে কি করলো, স্টেট চেঞ্জ করে আবার এখানে আসলো, তাই তো? তো স্টেট চেঞ্জ করে যখন আবার এখানে আসলো তখন কিন্তু তার স্টেট স্টিল জিরো আছে। ওকে, তো স্টিল যখন জিরো আছে তখন আমার ইনপুট হিসাবে আসলো হচ্ছে ওয়ান। যখন ইনপুট হিসাবে ওয়ান আসলো, এই ওয়ান আসার সময় কিন্তু তার স্টেট ছিল জিরো, তার আউটপুট কিন্তু জিরো ছিল। ওয়ান আসার পরে সে হচ্ছে স্টেট চেঞ্জ করছে, চেঞ্জ করে এখানে আসছে। ঠিক আছে, তো স্টেট চেঞ্জ হওয়ার জন্য কিন্তু একটা সাইকেল লাগে, মানে সেই ইনপুট পাওয়ার পরে একটা সাইকেলে সেই স্টেটটাকে চেঞ্জ করে। তার মানে যেটা দেখা যায়, যেটা আমি আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, যে মুর মেশিনের ক্ষেত্রে আপনি যখন ইনপুট পান, যখন আপনি ইনপুটটা দিচ্ছেন, তার পরের ক্লক সাইকেলে গিয়ে তার কোরেসপন্ডিং আউটপুটটা আসে। ঠিক আছে, তো এটা এই এক্সাম্পল দিয়ে যদি অত ভালো নাও বোঝেন, দেখেন এই এক্সাম্পলটা দিয়ে হয়তো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ধরেন যখন এখানে আছে, এটা আমার স্টেট কোথায় আছে, এটা কিন্তু আপনার, সে এখনো ইনপুট হচ্ছে ওয়ান কেবল পাইছে, সে কিন্তু স্টিল এখানেই আছে, সে কেবল ইনপুট ওয়ান পাইছে। যখন ওয়ান পাইছে তখন সে কিন্তু হচ্ছে স্টেট চেঞ্জ করে বিতে গেছে। তো তখন আপনার এই যে বিতে আসলো, বিতে এসে কিন্তু তার স্টেট, তার আউটপুট কিন্তু জিরো, তার স্টিল কিন্তু আউটপুট জিরো। যখন আরেকটা ওয়ান পাচ্ছে, যখন আরেকটা ওয়ান পাচ্ছে তাকে কিন্তু স্টেট আগে চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে কিন্তু পরের সাইকেলে এসে তখন দেখেন তার আউটপুট হয়ে গেছে ওয়ান। ঠিক আছে, তার মানে আপনার যখন ইনপুট আসতেছে আমরা তার কোরেসপন্ডিং স্টেটের আউটপুটটা পাচ্ছি হচ্ছে পরের সাইকেলে। এটা হচ্ছে মুর মেশিনের একটা ট্রেইট, যে এখানে আপনার যে আউটপুটটা আসার কথা সেটা একটা সাইকেল পরে আসে, কারণ আপনি যে ইনপুটটা দিচ্ছেন সেই ইনপুটের জন্য আগে স্টেট চেঞ্জ হইতে হবে। স্টেটটা চেঞ্জ হওয়ার জন্য, এটাকে চেঞ্জ করার জন্য আমাদের একটা সাইকেল অ্যাটলিস্ট লাগে। তার মানে আপনার আউটপুটটা কিন্তু যা ছিল সেটাকে চেঞ্জ করতে একটা সাইকেল লাগবে। এই জন্য আমাদের যখনই দেখবেন যে দুইটা কনজিকিউটিভ ওয়ান আসছে, সেটার আউটপুটটা অলওয়েজ একটা সাইকেল পরে আসতো, একটা সাইকেল পরে আসতো। ঠিক আছে, বুঝতে পারছেন জিনিসটা? তো এখন এটার সাথে মিলি মেশিনের কন্ট্রাস্টটা কি, যে মিলি মেশিনের ক্ষেত্রে কিন্তু আপনার নট অনলি প্রেজেন্ট স্টেট, আপনার ইনপুটের উপর ডিপেন্ড করেও আপনার স্টেট চেঞ্জ হচ্ছে। তার মানে এখানে যেটা ঘটনা ঘটবে, যে লেটস সে আপনি এমন একটা স্টেটে আছেন যখন আপনার কাছে অলরেডি একটা ওয়ান আছে। ঠিক আছে, অলরেডি একটা হচ্ছে আপনার কাছে ওয়ান আছে, এরপরে যদি আপনার ইনপুটে ওয়ান আসে, ঠিক আছে, আপনার যদি ইনপুটে ওয়ান আসে, সে কিন্তু জানে যে আপনার প্রেজেন্ট স্টেট আছে হচ্ছে জিরো ওয়ান, এবং ইনপুট হিসাবে ওয়ান আসতেছে, সে এই অবস্থাতেই আউটপুটকে ওয়ান করে দিবে। সে জানে যে আপনার হচ্ছে দুইটা ওয়ান হয়ে গেছে অলরেডি। তো এটার টেবিলে যদি আমরা এক্সাম্পলটা দেখি, খেয়াল করবেন যে মিলি মেশিনের ক্ষেত্রে দেখেন, এই যে আমার জিরো ছিল, যেহেতু একটা ওয়ান নাই আমার কাছে জিরো, এখানে একটা শুধু ওয়ান আছে, আউটপুট জিরো, জিরো, এখানে একটা ওয়ান আছে। যখন দেখেন দুইটা ওয়ান হয়ে গেছে, দুইটা ওয়ান আমার হয়ে গেছে, ওই সাইকেলেই তার আউটপুট হয়ে গেছে ওয়ান, তার কিন্তু ডিলেটা হয়নি। কারণ কি, সে জানে যে তার স্টেট এইটা, তারপরেরটাতে ওয়ান আসছে, সে জানে তার স্টেটও এইটা, তার ইনপুট এইটা, সে জানে যে তার দুইটা ওয়ান হয়ে গেছে। যেহেতু দুইটা ওয়ান হয়ে গেছে আপনার আউটপুট তো ওয়ান হবেই। ঠিক আছে, তো মিনি মেশিন যেহেতু আউটপুটটা নট অনলি প্রেজেন্ট স্টেট বাট ইনপুটের উপরও ডিপেন্ড করে, সে এক সাইকেল আগেই প্রেডিক্ট করতে পারে যে হচ্ছে আমার আউটপুটটা কি হবে। বুঝছেন, মানে বেসিক্যালি আপনার কাছে একটা এক্সট্রা ইনফরমেশন আছে এখানে। আচ্ছা, তো এই জিনিসটা যদি মাথায় রেখে এখন আমরা যদি স্টেট ডায়াগ্রামটা ড্র করতে চাই, তাহলে এই স্টেট ডায়াগ্রামটা আমরা কিভাবে ড্র করব? তাহলে এখানে দেখেন, এখানেও কিন্তু আমাদের এই একটা স্টেট আছে, যে স্টেটে আপনার হচ্ছে আপনি রিসেট করলে এখানে আসবে। বেসিক্যালি আপনাদের হচ্ছে মেশিন স্টার্ট করার পরে যে কন্ডিশনে থাকে সেই কন্ডিশনটা হচ্ছে এইটা। ওকে, তো মুর মেশিনের ক্ষেত্রে আমরা কি করতাম, যে মুর মেশিন যেহেতু শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করে তার আউটপুটটা দেয়, তো আমরা কি করতাম, যে স্টেটে আছে সেই স্টেটের নিচে তার
আউটপুটটা ডিফাইন করে দিতাম যে 0 হবে না 1 হবে। কিন্তু এখন কিন্তু আমরা এইভাবে ডিফাইন করতে পারবো না। কারণ কি বলেন তো, এখন কিন্তু নট অনলি আপনার প্রেজেন্ট স্টেট বাট আপনার ইনপুটের উপরেও কিন্তু ডিপেন্ড করতেছে। তার মানে এখানে যদি আপনার ইনপুট 0 আসে তাহলে এক ধরনের আউটপুট আসবে, ইনপুট 1 আসলে এক ধরনের আউটপুট আসবে। তো এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা যেটা করি যে এখানে স্টেট তো লিখি বাট স্টেটে কোনো আউটপুটের ভ্যালু আমরা দেই না। আউটপুটের ভ্যালুটা কোথায় দিই, যে আমার যদি এই স্টেটে থাকা অবস্থায় 0 আসে, যদি ডাব্লিউ ইকুয়ালস টু 0 হয় দেখেন তখন আমার আউটপুটও 0 হবে। বেসিক্যালি আমরা ইনপুটের পাশে হচ্ছে আমাদের আউটপুটটাকে লিখি, কারণ কি ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। এবং এই স্টেটে থাকা অবস্থায় মানে বেসিক্যালি আমার কাছে মাত্র একটাই 0 আছে, তখন যদি আমার 0 আসে তাহলে তো আমার আউটপুটও 0 স্টিল। এখন যদি আমাদের 1 আসে, এখানে বেসিক্যালি 1 আসে, তার মানে কিন্তু আমার কাছে এখন একটা 1 আছে, তার মানে আমার কিন্তু স্টেট চেঞ্জ হওয়া উচিত। দেখেন আমাদের স্টেট কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এবং স্টেটের এখানে আউটপুট না লিখে আমরা এই ইনপুটের এখানে আউটপুটটা লিখে দিছি, যে যদি আমার কাছে ডাব্লিউ ইকুয়ালস টু 1 আসে, আমার আউটপুট স্টিল 0 বাট আমার স্টেট চেঞ্জ হয়েছে। এবং এই স্টেটটা হচ্ছে যখন আমার কাছে একটা 1 আছে। হইলো, তাহলে এটা আমাদের হয়ে গেল। এখন আমাদের এই যে বি স্টেট যেখানে আমাদের কাছে একটা 1 আছে, এই অবস্থায় যদি আমাদের কাছে 0 আসে, ডাব্লিউ ইকুয়ালস টু 0 আসে, তার মানে বেসিক্যালি এখানে যদি 0 আসে, দেখেন 0 আসলে কিন্তু আপনার যে একটা 1 ছিল সেটাও হারাই গেছে। তার মানে বেসিক্যালি আপনি স্টেট এ তে ব্যাক করবেন এবং আপনার আউটপুট স্টিল 0। ঠিক আছে না? কিন্তু আপনার যদি এখন ডাব্লিউ ইকুয়ালস টু 1 চলে আসে, বেসিক্যালি আপনার 0 0 1 ছিল, এখন যদি আবার 1 চলে আসে, তাহলে কিন্তু আপনার দুইটা 1 কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখানে দেখেন ডাব্লিউ ইকুয়ালস টু 1 যদি আসে, তাহলে আউটপুট ইকুয়ালস টু আপনার 1 হবে, এবং সে হচ্ছে ওই স্টেটেই ব্যাক করতেছে। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন তাহলে এখানে আমাদের মানে ওই স্টেটেই ব্যাক করার মানে কি? কারণ এখানে তো দুইটা 1 আছে, এখানে তো হিসাবে তো আরেকটা স্টেটে যাওয়ার কথা, তাই না? কিন্তু এখানে জিনিসটা হচ্ছে যে দেখেন, যেহেতু এটা ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, যখন আপনার কাছে 0 0 1 ছিল তখনও কিন্তু আপনার কাছে একটা 1 ছিল হাতে, এবং আরেকটা 1 হলেই আপনার দুইটা 1 হয়ে যাবে। যখন আমার এখানে 1 পাইলাম, বেসিক্যালি আমার 0 0 1 1 হয়ে গেল, এখনো কিন্তু আমার কাছে একটা 1ই আছে। আপনি যদি সেই হিসাবে চিন্তা করেন, এখানে যদি আরেকটা 1 আসে তাহলে আউটপুট আমার 1 হয়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? তো এই জন্যই আপনাদের মিলি মেশিনটা আসলে আমি একটু পরে পড়াচ্ছি, কারণ অনেক সময় যেটা হয় যে আপনারা মোর মেশিন এবং মিলি মেশিনকে মিক্স করে ফেলেন। ঠিক আছে, এটা খুবই কমন একটা প্রবলেম, কারণ দুইটা খুবই কাছাকাছি, ডিজাইন প্রসেস অলমোস্ট সেম, একটা জায়গায় খালি ডিফারেন্স, সেটা হচ্ছে আপনাদের এই স্টেট ডায়াগ্রাম। ঠিক আছে, তো মিলি মেশিনের স্টেট ডায়াগ্রাম করার ক্ষেত্রে আমাদের আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ড করতেছে, আমাদের আউটপুটটা ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। তো সেই জন্য যেটা হয় যে আপনার এই যদি আপনারা খেয়াল করে থাকেন, আমরা মুর ডিজাইনের সময় যে লজিক সার্কিটটা ডিজাইন করছিলাম সেখানে কিন্তু আমাদের তিনটা স্টেট ছিল, এ বি সি, এই তিনটা স্টেট ছিল। যখন আমরা সেম সার্কিটটা মিলি সার্কিট বা মিলি মেশিন হিসেবে ডিজাইন করতেছি, তখন দেখেন আপনাদের দুইটা স্টেটের মধ্যেই মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এই জন্য দেখা যায় যে মূল মেশিনের ক্ষেত্রে আপনাদের ওভারঅল সার্কিটটা শর্ট হয় অনেক, ঠিক আছে, কম্প্যাক্ট হয়। ওকে, তো এই আহ, আপনাদের স্টেট ডায়াগ্রামে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি আপনাদের কোনো কোশ্চেন নেই। তাহলে তাহলে এই যে আমাদের মিনি মেশিনে যে আমাদের স্টেট ডায়াগ্রামটা হয়ে গেল, স্টেট ডায়াগ্রামের পরে আমাদের কিন্তু জাস্ট মূল মেশিনের মতোই আমাদের কাজগুলো, যে আমাদের স্টেট টেবিলটা আগে ডিটারমাইন করতে হবে। তো স্টেট টেবিল দেখেন আগের মতোই, আমার প্রেজেন্ট স্টেট আছে,
নেক্সট স্টেট আছে, এবং নেক্সট স্টেট কার উপর ডিপেন্ড করে? আমার ইনপুটের উপর ডিপেন্ড করে। আমার ইনপুট যা আসতেছে সেই অনুযায়ী আমার নেক্সট স্টেট ডিসাইড হবে। কিন্তু এখানে যে চেঞ্জটা আসছে সেটা হচ্ছে আমাদের আউটপুটের ক্ষেত্রে, তাই না? আমাদের সার্কিটে তো সেম, জাস্ট আউটপুটের ক্ষেত্রে আমার ইনপুটের একটা ডিপেন্ডেন্সি চলে আসছিল। এখানে টেবিলের ক্ষেত্রেও সেম, যে আপনার আউটপুটটা শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর আগে ডিপেন্ড করতে হয়, এখন প্রেজেন্ট স্টেট প্লাস এই যে দেখেন ইনপুটের উপর ডিপেন্ড করতেছে। তাহলে আপনার এখানে ইনপুটের ডিফারেন্সের জন্য আপনার আউটপুটেও ডিফারেন্স আসবে। তো তাহলে আমরা এখানে যদি টেবিলটা দেখি যে আমাদের প্রেজেন্ট স্টেট হচ্ছে এ, এই এ তে থাকা অবস্থায় যদি ডাব্লিউ ইকুয়ালস টু 0 হয়, তাহলে সে এই স্টেটেই ব্যাক করতেছে, তার মানে সে এতেই ব্যাক করতেছে, এবং তার আউটপুট কত হচ্ছে 0, তার মানে ডাব্লিউ ইকুয়ালস টু 0 তে তার আউটপুট হচ্ছে 0। এইভাবে আমরা বাকিগুলো ফিল আপ করবো। ডাব্লিউ ইকুয়ালস টু 1 এর জন্য এটা যাচ্ছে বি স্টেটে, এবং আপনার এখানে আউটপুটের ভ্যালু হচ্ছে 0, এখানে আউটপুটের ভ্যালু হচ্ছে 0। সিমিলার ওয়েতে আমরা বাকি টেবিলগুলো ফিল আপ করে ফেললাম। তাহলে টেবিল যেহেতু ফিল আপ হয়ে গেল, এরপর আমাকে কি করতে হবে? এখানে একটা ইউনিক বাইনারি নাম্বার অ্যাসাইন করতে হবে। তো যেহেতু দুইটা শুধুমাত্র স্টেট, তার মানে এখানে জাস্ট 1 বিট বাইনারি নিলেই এনাফ। এখানে 1 বিট বাইনারিটা কি নিলাম? জাস্ট 0 আর হচ্ছে 1, এবং এটার এজন্য এখানে আপনার হচ্ছে ভ্যারিয়েবলও লাগতেছে একটা, স্মল ওয়াই। তাহলে এখানে আমরা যে ভ্যালুগুলো সেট করছি সেই ভ্যালু অনুযায়ী আমাদের এই বাকি যে এ এবং বি এর কলামগুলো আছে সেগুলো আমরা হচ্ছে সেই অনুযায়ী ফিল আপ করে ফেলছি। তো যেহেতু এখানে ভ্যারিয়েবল একটা আছে, আমরা বুঝতেই পারতেছি যে এখানে ফ্লিপ ফ্লপও কয়টা থাকবে? একটা। এবং এটাকে আমরা ইনিশিয়ালি ডি ফ্লিপ ফ্লপ নিয়ে আমরা হচ্ছে চিন্তা করলাম। তাহলে এখানে আমার আউটপুট হবে হচ্ছে স্মল ওয়াই আর ইনপুট হবে ক্যাপিটাল ওয়াই। এবার আমাদের জাস্ট হচ্ছে কে ম্যাপ এবং ট্রুথ টেবিল করে আমরা হচ্ছে এই ক্যাপিটাল ওয়াই এবং জেড এর জন্য এক্সপ্রেশন খুঁজে বের করছি, এবং তার কোরেসপন্ডিং সার্কিট হচ্ছে এটা। ঠিক আছে। ওকে। তো মিলি মেশিন নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা সেটা বলেন। এখানে জাস্ট আপনাদের নিচে এই যে আমরা সার্কিটটা ডিজাইন করছি এটাতে ডিফারেন্ট যদি আমরা টাইমিং সিগন্যাল দিয়ে ইনপুট দেই, তাহলে আমার আউটপুট কি রকম হবে সেই জিনিসগুলো আপনাদের এখানে দেখানো আছে। ঠিক আছে, তো আপনারা ম্যাচ করে নিতে পারেন যে আপনাদের যে অবজারভেশন আসার কথা সেই অবজারভেশন আসতেছে কিনা। ঠিক আছে। তো আমি জাস্ট যেটা দেখাই দেই যে আপনার যখন হচ্ছে এখানে একটা ওয়ান আসতেছে আপনার আউটপুট কিন্তু 0, যখন আপনার দুইটা ওয়ান চলে আসছে আপনার আউটপুট 1, যখন দুইটা ওয়ান আসছে আউটপুট 1, দুইটা ওয়ান আসছে তখন আউটপুট 1। তো এই হিসাবে আমরা হচ্ছে রিড করতে পারবো এই সার্কিটটাকে। ওকে। তাহলে ধরে নিলাম যে আপনাদের তাহলে মিনিমেশন থেকে কোনো কোশ্চেন নাই। ওকে। তো এখন হচ্ছে আপনাদের যে টাস্কটা হবে, যে আমি সবগুলো থেকেই মোটামুটি একটা করে এক্সাম্পল করে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, কিন্তু আপনাদেরকে আরো লিস্ট প্রত্যেকটা মোড টাইপ হোক, মিলি টাইপ হোক, এবং যেটা হচ্ছে আমরা জেকে ফ্লিপ ফ্লপ দিয়ে করছি, এই প্রত্যেকটা থেকে লিস্ট আপনাকে 2টা বা 3টা করে আপনার ম্যাথ করতেই হবে। ঠিক আছে, জাস্ট জিনিসটাকে বোঝার জন্য। এবং আপনাদের যে ফাইনাল এক্সামে এই পুরো টপিক থেকেই লিস্ট 2টা সেট কোশ্চেন আসবে আপনাদের। ঠিক আছে, মানে অলমোস্ট হাফ অফ দা কোশ্চেন আসলে এফএসএম থেকেই আসবে। তো এই এফএসএমটাকে কিন্তু খুবই ভালোভাবে পড়তে হবে। ওকে। স্যার আমাদের নেক্সট কুইজ কবে হবে? আপনাদের নেক্সট কুইজ হবে হচ্ছে এটা নিয়ে, আচ্ছা একটা আপডেট আছে, আপনাদেরই কয়েকজন আমাকে যেটা মনে করাই দিল যে আপনাদের মনে হয় নেক্সট উইকের পরের উইকের শনিবারে আমরা মনে হয় একটা ক্লাস পাবো, তাই না? সরি, শনিবার আচ্ছা তো না, আচ্ছা। রবিবারে বেসিক্যালি। এটা হচ্ছে আপনাদের কয় তারিখ হয় জানে? 10 তারিখ। 10 তারিখ মনে হয়, না? হ্যাঁ, 10 তারিখ। 10 তারিখে ক্লাসটা তো আমরা তাহলে মনে হয় পাচ্ছি। যদি 10 তারিখে ক্লাস পাই তাহলে আমার মনে হয় আমি 10 তারিখে হচ্ছে কুইজটা নিব, একদম লাস্ট ক্লাসে আপনাদের। ওখানে তো তাহলে আর ইন পার্সন আর কোনো সমস্যা নেই, তাই না? মঙ্গলবারে তো যে ছুটিটা আছে, আমাদের তো রবিবারে কোনো ছুটি নেই। তো তাহলে মনে হয় ওদিক দিয়ে কোনো সমস্যা না হওয়ারই কথা।
তো তাহলে আমরা হচ্ছে যেটা তাহলে ঠিক করে রাখলাম যে আমরা হচ্ছে তাহলে কবে নিব, 10 তারিখে নিচ্ছি, রবিবারে আমরা হচ্ছে আমাদের কুইজটা নেব। ঠিক আছে? ইয়েস স্যার। ওকে। তো এই এফএসএম এর উপর আপনাদের আর কোনো কোশ্চেন আছে কিনা, সেটা যদি থাকে আপনারা তাহলে বলতে পারেন। তাহলে আমি যদি আপনাদের একটু সামারি করে দেই তাহলে আপনাদের যেন পড়তে ইজি হয়। আমাদের তাহলে একটা টপিক হচ্ছে মুর মেশিন, তারপরে আমাদের আছে এই মুর মেশিন প্লাস হচ্ছে এক্সাইটেশন টেবিল ইউজ করে যেটা করা, আর একটা আছে মিলি মেশিন। ঠিক আছে, এই 3টে টপিক আপনারা এই এফএসএম থেকে পড়বেন। আচ্ছা, ঠিক আছে। তাহলে যদি আপনাদের আর কোনো কোশ্চেন না থাকে আপনারা আপনাদের কমেন্ট বক্সে বা চ্যাট বক্সে যেটা আর কি, এখানে আপনাদের আইডি লিখে আপনারা লিখে দিতে পারেন।